প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আমার সম্মানিত চতুর্থ বর্ষের ছাত্ররা, গত ক্লাসে আমি তোমাদেরকে বিজন ভট্টাচার্য রচিত বিখ্যাত নাটক নবান্ন পড়াচ্ছিলাম। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে নবান্ন নাটকের লেখকের জীবনী, কোন সময়ের এবং কোন পারিপার্শ্বিক পরিস্থিতিতে নবান্ন নাটকটি লিখিত হয়েছে সে সম্পর্কে আমি বিশদ আলোচনা করেছি। অর্থাৎ কোন প্রেক্ষাপটে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষেও তখন কীরকম অবস্থায় ছিল, এগুলো সম্পর্কে আমি তোমাদের একটি সামগ্রিক আলোচনা করেছি। নবান্ন নাটকটি যদি তোমরা বুঝতে চাও এবং ভালোভাবে এই বিষয়বস্তুর মধ্যে যদি ঢুকতে চাও, তাহলে আমার প্রথম লেকচারটা তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে আমি তোমাদের নাটকের ভিতরে প্রবেশ করব। তারপরও আমি নাটকের প্রেক্ষাপট এবং কোন বিষয়ের সাথে নাটকটি সম্পর্কিত, অর্থাৎ কাকে অবলম্বন করে, কোন বিষয়কে অবলম্বন করে লেখক নাটকটি লিখেছেন সে সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। নাটক কি? নাটক হচ্ছে একটি দৃশ্যকাব্য আর শ্রব্যকাব্য, অর্থাৎ যা আমরা দেখি এবং শুনি। নাটক আমরা শুধু শুনি না, নাটক আমরা মঞ্চে দেখিও। এই জন্য নাটককে বলা হয় দৃশ্যকাব্য। আগে সব কিছুই কাব্যাকারে লিখিত হতো, অর্থাৎ কবিতার আকারে লিখিত হতো বলে সব সাহিত্যই কাব্য বলা হতো। নাটকও প্রাচীন শাখা। প্রাচীনকালে নাটক কাব্য আকারে লেখা হতো। এই জন্য নাটককে বলা হয়, যেহেতু নাটককে দেখা হয়, শোনা হয়, এই জন্য নাটককে বলা হয় দৃশ্যকাব্য এবং শ্রব্য, অর্থাৎ আমরা শুনি। তাহলে নাটকটা কি? নাটক হচ্ছে সংলাপ, চরিত্র এবং রঙ্গমঞ্চ। অর্থাৎ রঙ্গমঞ্চে যারা অভিনয় করেন সে অভিনেতা অভিনেত্রীদের সংলাপের মধ্যে দিয়ে গতিমান জীবন কাহিনীকে আমাদের সামনে তুলে ধরা হয়। লেখকের জীবন দর্শনও এখানে প্রকাশ হয়। তাহলে নাটকের মূল বিষয়টা আমাদের কি থাকে? নাটকে আমাদের সময়টা দেখতে হবে, সময়ের ঐক্যটা থাকতে হবে, স্থান, সংলাপ, কাহিনী, এগুলো সব কিছু মিলেই নাটক। আমরা নাটক সম্পর্কে রূপতত্ত্বে পড়াশোনা করেছি, আমরা সম্পর্কে জানি। যাই হোক, এখন আমি তোমাদেরকে এই গতিমান জীবন যে নাটকে ফুটে ওঠে পাত্রপাত্রীর মধ্যে দিয়ে, সংলাপের মধ্যে দিয়ে, সেই নাটক বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো নাটকের যে গতানুগতিক ধারা সেটা আমরা জানি 5টি অঙ্কে বিভক্ত। নাটকের শুরু, তারপরে নাটকের গ্রন্থি উন্মোচন, অর্থাৎ পরবর্তী প্রথম অঙ্কে গ্রন্থি উন্মোচিত হয়ে যায় যে পরবর্তীতে কী ঘটনা ঘটবে তার একটা প্রারম্ভিক, তার একটা ইঙ্গিত লেখক দিয়ে যান। পরে ক্লাইম্যাক্স, তারপরে শেষ পর্যন্ত আমরা নাটকের একটা শেষ পর্যায়ে আমরা যাই। এই যে গতানুগতিক ধারার যে নাটক, এখন আমি যে নাটকটি আলোচনা করব নবান্ন, সেটা কি সেই গতানুগতিক ধারার পরিপূরক? আসো আলোচনা করি। বিজন ভট্টাচার্য এই নাটকটি লেখেন 1944 সালে। তো নাটকটি লেখার আগে ভারতবর্ষে কী অবস্থা ছিল আমি তোমাদের আগে আলোচনা করেছি যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে হিটলার বাহিনী, জার্মানির যে প্রধান হিটলার এবং ইটালির যে মুসোলিনি, যারা নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ আন্দোলন শুরু করেছিলেন এবং সারা বিশ্বে গণতন্ত্রের নিধন শুরু করেছিলেন, মানুষের অধিকার হরণ করে নিয়েছিলেন, এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, রাষ্ট্র ক্ষমতা দখলে বিশ্বাস করেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা দখলে মেতে ওঠেন। এরকম একটা পরিস্থিতিতে আমি গত ক্লাসে বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়। যেহেতু বিশ্বযুদ্ধে ব্রিটিশ জড়িয়ে পড়ে এবং ভারতবর্ষ ব্রিটিশের অধীনে ছিল, সেহেতু যুদ্ধে না জড়িয়েও ভারত এই যুদ্ধের একটি অংশ হয়ে দাঁড়ায়। তো ভারতে ওই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয় এবং ফ্যাসিবাদ বিরোধী লেখক সংঘ গড়ে ওঠে, এবং এইখানে এই লেখক সঙ্গে লেখক যোগদান করেন। এবং এই ফ্যাসিবাদ বিরোধী লেখক সংঘ কাদের দ্বারা পরিচালিত হতো? কমিউনিস্টের দ্বারা। ভারতবর্ষের কমিউনিস্ট যারা,
ভারতবর্ষে যে ফ্যাসিবাদ বিরোধী লেখক সংঘ গড়ে ওঠে তারা কাদের দ্বারা পরিচালিত হয়েছিল? কমিউনিস্ট। এই কমিউনিস্ট কারা? আমি কত ক্লাসে বলেছি, যারা সাম্যে বিশ্বাসী, অর্থাৎ এখানে মানুষের কোনো শ্রেণী বিভাজন নেই, সবাই সমান, রাষ্ট্রের সম্পত্তি সব কিছু রাষ্ট্রীয় মালিকানায় থাকবে এবং প্রতিটা মানুষ সমান অধিকার ভোগ করবে। এখানে কোনো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ ধনী গরিবের কোনো বৈষম্য নেই, সেটা সাম্য কমিউনিস্ট বিশ্বাস করে। এই কমিউনিস্টই লেখক যোগদান করেছিলেন এবং এই কমিউনিস্টের দ্বারাই ভারতবর্ষে ফ্যাসিবাদ বিরোধী লেখক সংঘ গড়ে ওঠে। মেহনতি মানুষের কথা বলে কমিউনিস্ট, নিরন্ন সুবিধা বঞ্চিত জনগণের পক্ষে কমিউনিস্ট, সাম্যবাদ। তো এই ফ্যাসিবাদ বিরোধী লেখক সংঘর দ্বারাই ভারতবর্ষে গণনাট্য সংঘ গড়ে ওঠে। এই প্রথম গণনাট্য সংঘ গড়ে ওঠে এবং এই গণনাট্য সঙ্গে লেখক যোগদান করেন। গণনাট্য কি? নবান্ন নাটকটা একটি গণনাট্য। গণনাট্যটা কি এটা আমাদেরকে জানতে হবে। গণনাট্য হচ্ছে যেই নাটকে গণমানুষের, সাধারণ মানুষের জীবন কাহিনী তুলে ধরা হয় এবং এখানে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটও আছে, অর্থাৎ যেসব সাধারণ মানুষ উচ্চ শ্রেণীর বা সুবিধাভোগী বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদের দ্বারা যে অত্যাচারের শিকার হন, সে অত্যাচারের শিকার শোষিত বঞ্চিত মানুষদেরকে নাটকের মধ্যে দিয়ে তাদের শোষণ বঞ্চনাকে সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। তারা এই সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারেন এবং এদের বিরুদ্ধে তারা আন্দোলনে জেগে ওঠেন। এই উদ্দেশ্য ছিল তৎকালীন সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, যে গণনাট্য সম্মেলন গঠন করে, সেই গণনাট্যের মুখ্য উদ্দেশ্য ছিল নিপীড়িত শোষিত মানুষজনের কথা নাটকের মধ্যে দিয়ে তুলে এনে তাদেরকে অধিকার সচেতন করে সেই যারা নিপীড়ন করেন, যারা শোষণ করেন তাদের বিরুদ্ধে আন্দোলনে পরিচালিত করা। লেখক বিজন ভট্টাচার্য নবান্ন নাটক লিখেছেন তৎকালীন শোষিত বঞ্চিত মানুষের জীবনকে অবলম্বন করে তাদেরকে সচেতন করাই একটা উদ্দেশ্য ছিল, যেহেতু তখন তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক সংঘ, গণনাট্য এবং কমিউনিস্টের আদর্শে বিশ্বাসী ছিলেন। তাহলে নবান্নর একটা ঐতিহাসিক পরিচয় আছে। এটি এত জনপ্রিয়তা লাভ করেছিল 1944 সালে নবান্ন নাটকটি মঞ্চস্থ হয়। তো নবান্ন নাটকটি গতানুগতিক ধারার থেকে একদম ভিন্ন। গতানুগতিক নাটকের ধারা কেমন ছিল? গতানুগতিক নাটকের দিকে যদি আমরা তাকাই, দেখব নাটক কোনো একক কোনো নায়ক কিংবা কোনো অভিনেতাকে কেন্দ্র করে নাটক পরিচালিত হতো, অর্থাৎ ব্যক্তি এখানে প্রধান ছিল, একক কোনো ব্যক্তি এখানে প্রধান ছিলেন, সে নায়ক কিংবা প্রধান অভিনেতা যেই হোক, একক কোনো ব্যক্তি প্রধান ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শিশির কুমার ভট্টাচার্য পর্যন্ত যে নাটকগুলো লেখা হয়েছে, সে নাটকের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে অতিরিক্ত সংলাপ, অর্থাৎ ব্যক্তির অতিরিক্ত সংলাপের মধ্যে দিয়ে, ব্যক্তির দর্শনের মধ্যে দিয়ে ব্যক্তিকেন্দ্রিক নাটক। কিন্তু এই যে নবান্ন নাটক সমস্ত গতানুগতিক ধারাকে ভেঙে দিয়েছে, কারণ এটা গণনাট্য প্রথম। কিভাবে ভেঙে দিয়েছে? এখানে একক কোনো ব্যক্তিকে ঘিরে নাটক আবর্তিত হয়নি, এখানে সামগ্রিক, এখানে মঞ্চ বলো তোমরা, যারা অভিনয় করেছেন, যারা অভিনেতা ছিলেন, অভিনেত্রী ছিলেন, সমগ্র চরিত্র এখানে যেন একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে, সমগ্র দৃশ্য মিলে যেন একটা দৃশ্যকে তুলে ধরেছে। এখানে কেউ কারো চেয়ে প্রধান নয়। অর্থাৎ তৎকালীন 1942 সালের আন্দোলন, 1943 সালে দুর্ভিক্ষকে তুলে ধরার জন্য প্রতিটা দৃশ্যে, প্রতিটা চরিত্রকে, সমগ্র চরিত্র সব কিছু দৃশ্য মিলেমিশে তৎকালীন প্রেক্ষাপটে রাজনীতি, অর্থনীতি, মানুষের জীবন ব্যবস্থা উঠে এসেছে। এখানে একক কোনো ব্যক্তির কোনো প্রাধান্য নেই। আমি আগেই বলেছি, গণনাট্য হচ্ছে সাধারণ মানুষের, শোষিত মানুষের জীবন কথা যে নাটকে তুলে ধরা হয়, তাহলে যেসব মানুষ শোষিত হয় তাদের সামগ্রিক জীবন তুলে ধরা কোনো একক ব্যক্তির অভিনয়ের মধ্যে দিয়ে নয়, কিংবা একক ব্যক্তির সংলাপ এখানে প্রধান নয়। সামগ্রিক নাটকের সমস্ত চরিত্র যেন একটা নাটক হয়ে ওঠে, একটা সামগ্রিক একটা সংগঠন আমরা বলতে পারি।
এই নাটকে, এই প্রথম কোনো নাটকে কোনো রোমান্স, অতি নাটকীয়তা এই ধরনের কোনো কিছু নেই। সাধারণ মানুষের জীবন যেন এখানে মূর্ত হয়ে উঠেছে। বিজন ভট্টাচার্য এই আঙ্গিকে নাটক লিখলেন। নবান্ন বাংলার নাটকের একটি পালাবদল তিনি শুরু করলেন। পালাবদল এর আগের থেকেও ছিল। নীল দর্পণ নাটকে নীলকরদের অত্যাচার, জমিদার দর্পণ নাটকে জমিদারদের অত্যাচার, এগুলো পূর্বের থেকে কিছু কিছু ছিল, কিন্তু সেই সব নাটকেও মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য ছিল। তো এই প্রথম কোনো মধ্যবিত্ত শ্রেণী নয়, সাধারণ যেসব মানুষ কখনো মঞ্চে আসতে পারেনি, যেসব মানুষ কখনো প্রধান চরিত্র হয়ে উঠতে পারেনি, সে সাধারণ নিরন্ন মানুষেরা এখানকার প্রধান চরিত্র। এরাই এই নাটককে নিজেদের বাস্তবতার মধ্যে দিয়ে তৎকালীন জীবনকে তুলে ধরেছে। গণনাট্য হচ্ছে তাহলে সাধারণ মানুষের জীবন কথা। তো বিজন ভট্টাচার্য যে গণনাট্যটি লিখলেন, বিপুল জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। গতানুগতিক 5 অঙ্কের নাটকের সাথে এটাকে মিলানো যাবে না। তো বিজন ভট্টাচার্য এই নাটকটি যে লিখেছেন, এই প্রেক্ষাপট নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি, এখন আবার আলোচনা একটু দরকার, কারণ নাটকটাকে বুঝতে হলে এই প্রেক্ষাপটে রাজনীতি আমাদেরকে অবশ্যই জানা দরকার। কোন প্রেক্ষাপটে নাটকটি তিনি লিখেছেন, কোন সালটা নাটকে উঠে এসেছে। 1942 সাল থেকে 1944 সাল, এই 3 বছরের বিষয়বস্তুকে কেন্দ্র করে এই নাটকটি লিখিত হয়েছে। আমি তোমাদের গত ক্লাসে বলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1939 সালে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন একটা পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আজ আমাদের ভারতবর্ষে এসে লাগে। জাপান মায়ানমার দখল করে নেন, সিঙ্গাপুর দখল করে নেন, এমনকি এই দেশের উপরও বোমা বর্ষণ করেন। তখনও ভারতের যে রাজনৈতিক নেতৃত্ব কংগ্রেস, তারা বুঝতে পারেন যে আমরা যদি ভারতের অধীনে থাকি, মহাত্মা গান্ধী যিনি প্রধান ছিলেন কংগ্রেসের, তিনি বুঝতে পারেন যখন জাপান এই দেশের উপর বোমা নিক্ষেপ করেন এবং আমেরিকান সৈন্যরা এই দেশে চলে আসে, ব্রিটিশ এদেশকে যুদ্ধের মধ্যে নিয়ে যাচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে, তখন মহাত্মা গান্ধী বুঝতে পারেন যে ভারতবর্ষকে বাঁচাতে হলে, এই যুদ্ধের আজ থেকে ভারতবর্ষকে রক্ষা করতে হলে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিতে হবে, অর্থাৎ তার স্বাধীনতার বিকল্প কিছু নাই। আমাদেরকে বাঁচতে হলে আমাদের দেশকে স্বাধীন করতে হবে এই যুদ্ধের হাত থেকে বাঁচতে হলে। তিনি বিভিন্ন আন্দোলন করেছেন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ আন্দোলন, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ যেটা স্বাধীনতা আন্দোলনের পর্যায়ে গিয়ে পড়ে 1942 সালের আগস্ট আন্দোলন। এই আন্দোলন হচ্ছে ব্রিটিশ তুমি ভারত ছেড়ে দাও। গান্ধী বলেন হয় বাঁচবো নয় মারা যাব। তার এই স্লোগান সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষের মুক্তির জন্য 1942 সালের 8ই আগস্ট কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করে। সেই ইস্তেহারের মূল বিষয়বস্তু ছিল যে আগামীকাল থেকে আমরা ব্রিটিশ তোমরা ভারতবর্ষে ছেড়ে দাও, এই স্লোগানে আমরা আন্দোলনে নেমে পড়ব। তো এই সংবাদ ব্রিটিশ সরকারের কানে যায়। তো পরের দিন 9 তারিখ সকালে মহাত্মা গান্ধী সহ বল্লভভাই প্যাটেল এরকম আরও বড় বড় নেতা সহ সকলকে গ্রেপ্তার করা হয়। আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন প্রথম পর্যায়ে ছিল শহরকেন্দ্রিক, শিক্ষিত সমাজকেন্দ্রিক, ছাত্রকেন্দ্রিক। পরবর্তী পর্যায়ে এই আন্দোলনের 3টা পর্যায়। প্রথম পর্যায়ে তো শিক্ষিত, ছাত্রকেন্দ্রিক এবং শহরকেন্দ্রিক ছিল। মহাত্মা গান্ধী যখন গ্রেপ্তার হলেন, আরও যখন ব্রিটিশ সরকার নির্যাতন আরম্ভ করলো, কেননা যখন ব্রিটিশ সরকারকে তাড়ানোর জন্য পুরো ভারতবর্ষ জেগে উঠলো, তখন ব্রিটিশ সরকার মরিয়া হয়ে তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য পুরো ভারতবর্ষের উপর নির্যাতনের মাত্রা মারাত্মক বাড়িয়ে দিলেন। গুলি বর্ষণ করলেন, মানুষ মারলেন, অর্থনৈতিক রাজনৈতিক নির্যাতনের মাত্রা তারা বাড়িয়ে দিলেন। ফলে নেতারা যখন গ্রেপ্তার হলো, ব্রিটিশদের নির্যাতনের মাত্রা যখন বেড়ে গেল, তখন এই আন্দোলন আর শিক্ষিত ভদ্র সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো, গ্রামগঞ্জ সব জায়গায় ছড়িয়ে পড়লো আন্দোলন। শেষ পর্যায়ে 3য় পর্যায়ে আন্দোলন একদম বোমা নিক্ষেপ, গুলি বর্ষণ, বিভিন্ন আক্রমণ, প্রতি আক্রমণের মধ্যে দিয়ে এগিয়ে চলল।
তো এই যে ভারত ছাড় আন্দোলন, এটা যে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো, তার মধ্যে প্রধান কয়েকটি অঞ্চলের মধ্যে একটি প্রধান অঞ্চল ছিল মেদিনীপুর। নামটা তোমরা মনে রাখো, মেদিনীপুর। মেদিনীপুরের তমলুক এবং কাথি মহকুমায়, তমলুক এবং কাথি মহকুমায় এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মেদিনীপুর পুরা অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং মেদিনীপুরের এই কংগ্রেস মেদিনীপুরে চেয়েছিল ব্রিটিশদের তাড়িয়ে একটি নতুন সরকার গঠন করতে। তো ব্রিটিশ সরকার তো সেটা হতে দেবে না। সে মেদিনীপুরের উপর পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং ব্রিটিশ সরকারের সর্বশক্তি নিয়োগ করে নির্যাতনের মাত্রা মারাত্মক আকার ধারণ করে, নির্যাতন এমন পর্যায়ে যায় যে সৈন্যবাহিনী দ্বারা নারীদের ধর্ষণ পর্যন্ত করা হয়, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এরকম একটা পর্যায়ে মেদিনীপুরের মানুষদের কাছ থেকে, শুধু তাই নয়, মেদিনীপুরের মানুষদের কাছ থেকে সরকার খাদ্য মজুদ আরম্ভ করে, তাদের কাছ থেকে জোর করে ধান চাল জোরপূর্বক কিনে নিয়ে যাওয়া আরম্ভ করে। এরকম একটা পরিস্থিতি, মেদিনীপুর মানুষদেরকে অত্যাচারের একদম প্রচণ্ড অত্যাচার আরম্ভ করে দেন ব্রিটিশ সরকার। এবং মেদিনীপুরও পাল্টা তাদের বিরুদ্ধে আক্রমণ চালায়, আক্রমণ প্রতি আক্রমণ, গুলি বর্ষণ, ভয়ঙ্কর একটা পরিস্থিতি মেদিনীপুর 1942 সালের আগস্টে। সেই মেদিনীপুরকে কেন্দ্র করে আলোচ্য নবান্ন নাটকটি লিখিত হয়েছে 42-এর আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে। শুধু কি আগস্ট আন্দোলন, আমি তোমাদেরকে আগেই বলেছি 1942 থেকে 43-এ গিয়ে আসে। আমি গত ক্লাসেই বলেছি কীভাবে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে। 1350 1943-এ যে মনন্ত দুর্ভিক্ষ ভারতবর্ষে, বিশেষ করে বাংলায়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলা, এই যে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে বাংলায়, যেমন সব মানুষ 30 লক্ষ মানুষ মারা গিয়েছে যে দুর্ভিক্ষে। এই দুর্ভিক্ষ শুধু খরার কারণে নয়, পরপর 3 বছরে খরার কারণে, ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির কারণে। কি করেছে ব্রিটিশ সরকার? এই দেশের সমস্ত খাদ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তাদের সেনাবাহিনী, তাদের যারা যুদ্ধে কর্মরত ছিল, তাদের নিজস্ব লোক যারা ভারতবর্ষে থাকতো, তাদের জন্য তারা খাদ্য মজুত করতে আরম্ভ করলো। পরিবহন ব্যবস্থা তারা ভেঙে দিল, যেহেতু জাপান এই দেশে এসে এই দেশের পরিবহন ব্যবস্থা সাহায্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তারা কোনো কিছু করতে না পারে, কিংবা এই দেশে খাদ্য জাপান মজুত করতে না পারে, এই আশঙ্কা থেকে এই দেশের, গত ক্লাসেই বলেছি, দেশের যত নৌকা, গরুর গাড়ি সহ যত যানবাহন যেগুলো মানুষ চলাচল করতে পারে, খাদ্য সরবরাহ হয়, সেই সব ব্যবস্থা ভেঙে দিল। তাদের সাথে যোগ দিল চোরা কারবারি, মজুতকারী মহাজন, তারাও চাল মজুত করা আরম্ভ করলো। এবং বার্মাদের যেহেতু জাপান দখল করে নিয়েছে, বার্মা থেকে ভারতবর্ষে চাল আমদানি করতে পারলো না, আবার খরা দেখা দিল। সব কিছু মিলিয়ে দুর্ভিক্ষের সৃষ্টি হলো 43-এ, সাংঘাতিক দুর্ভিক্ষ, প্রায় 30 লক্ষ লোক মারা গেল। সে 43-এর দুর্ভিক্ষের প্রেক্ষাপটে এই নাটকে চলে এসেছে। এবং দুর্ভিক্ষের পরবর্তী পর্যায়ে মানুষ কিভাবে দলে দলে কলকাতায় রাস্তায় রাস্তায় তারা খাদ্যের সন্ধানে গেল, কিভাবে তারা না খেতে পেয়ে রাস্তায় তারা মারা গেল। সেখানে চিকিৎসা ব্যবস্থা কত হাস্যকর ছিল, লঙ্গরখানা খুলেছিল কিভাবে। তখন যে ব্রিটিশ লর্ড ছিলেন ওয়েলভি, তিনি কি করলেন, যে এই দেশের লাখ লাখ লোক যে মারা যাচ্ছে এই সংবাদ যেন বিশ্ব জানতে না পারে, এই কারণে গ্রাম অঞ্চলে তারা সরকারি রিলিফ ক্যাম্প প্রতিষ্ঠা করলেন। জোরপূর্বক মানুষ যেতে চাইল না, জোরপূর্বক মানুষকে ওই জায়গায় ধরে ধরে নিয়ে যাওয়া হলো, যাতে দুর্ভিক্ষের লোক মারা যাচ্ছে দৃশ্য বিশ্ব জানতে না পারে, এটাকে লুকানোর জন্য। সব কিছুই এখানে উঠে এসেছে। এই সমস্ত কিছুর প্রেক্ষাপটে রচিত হয়েছে বিখ্যাত নাটক নবান্ন। তো নবান্ন নাটকটি যে লেখক লিখেছেন, তিনি নিজেই বলেছেন এই নাটকের সূত্র তিনি কোথা থেকে পেলেন। তিনি প্রতিদিন যখন কলকাতা রাস্তা দিয়ে যেতেন, তিনি নিজেই বলেছেন হাজার হাজার মানুষদেরকে না খেতে পেয়ে রাস্তায় তিনি মরে যেতে দেখেছেন, শুয়ে থাকতে দেখেছেন, অসুস্থ দেখেছেন। কিন্তু তিনি খুঁজে পাচ্ছিলেন না কীভাবে এদেরকে তিনি তার নাটকের মধ্যে তুলে আনবেন। অতি সেন্টিমেন্টাল হয়ে যদি তিনি কিছু লেখেন, সেটা মেলোড্রামা হয়ে যেতে পারে, এরকম আশঙ্কা তার ছিল। হঠাৎ একদিন তিনি যখন পার্কের সামনে দিয়ে যাচ্ছিলেন, সেখানে একজন দম্পতির কথা শুনতে পেলেন।
সে দম্পতিরা কথা বলছিল কিভাবে গ্রামে তাদের সুন্দর জীবন ছিল, সেখানে নবান্ন হলে কত আনন্দ হতো, ধান উঠলে কিভাবে তারা পিঠা পায়েস বানাতো, কিভাবে তারা অনুষ্ঠান করত। আবার কি তারা সেই গ্রাম সেই আগের মতো কি আছে, যে গ্রাম থেকে তারা দুর্ভিক্ষের কারণে উচ্ছেদ হয়ে গিয়েছে? এই কথা তিনি শুনতে পেয়ে তিনি নবান্ন নাটকের সূত্র খুঁজে পেলেন। তিনি বুঝলেন এটাই তো নবান্ন নাটকের পাত্রপাত্রীর তৎকালীন জীবন কথা তুলে ধরবেন। লেখক নবান্ন নাটকের সূত্র পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন আমি নাটকটা এমনভাবে লিখব যে আমি কথা বলবো না, তৎকালীন জীবনের দুঃখ গাথা এবং তৎকালীন জীবন ব্যবস্থাকে তুলে ধরবে নাটকের পাত্রপাত্রী, এবং তারাই তাদের বিগত জীবনের কথা, যে জীবন তাদের সুন্দর ছিল, কিভাবে তাদের সে জীবন ধ্বংস হয়ে গেল এবং আবার তারা কিভাবে সে জীবনে ফিরতে চাইল, সে সমস্ত কিছুই যেন পাত্রপাত্রীর মুখ দিয়ে তিনি তুলে আনবেন। তিনি লিখলেন বিখ্যাত নাটক নবান্ন। তো এই যে 42-এর আগস্ট আন্দোলন, 43-এর দুর্ভিক্ষ এবং পরবর্তী দুর্ভিক্ষের পরিক্রমায় এই ভারতবর্ষের কী অবস্থা সৃষ্টি হলো 44 সাল পর্যন্ত, তাহলে 42, 43, 44 সে 3 বছরের প্রেক্ষাপটের উপর নির্ভর করে গড়ে উঠেছে নবান্ন নাটক। নাটকটার ভিতরে যদি আমরা যে অবশ্যই তোমাদেরকে নাটকটা একটু পড়তে হবে, নাটকটা যদি তোমরা না পড়ো তাহলে নাটকটা বোঝানো খুব কঠিন হবে। অতএব নাটকটা তোমরা বোঝো আর না বোঝো একবার পড়ো, বাদ বাকি আমি শিক্ষক, আমি দায়িত্ব নিলাম তোমাদেরকে নাটকটা বোঝানোর জন্য। নাটকের প্রথম অঙ্কের যদি আমরা দেখি নাটকটা কিভাবে শুরু হয়েছে, নাটকের গ্রন্থি উন্মোচন অর্থাৎ নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আমরা ঢুকি। নাটকটি শুরু হয়েছে আকস্মিকতার মধ্যে দিয়ে, অর্থাৎ হঠাৎ এমন একটি আতঙ্ক, একটা বিভীষিকা, একটা আতঙ্ক, একটা বিভীষিকার মধ্যে দিয়ে নাটকের কাহিনীর পর্দা উন্মোচিত হয়েছে। অর্থাৎ নাটক ঘটনা পিছনে অনেক ঘটে গিয়েছে, অর্থাৎ সেই ঘটে যাওয়া ঘটনার মাঝখান থেকে নাটকটি শুরু হয়েছে। নাটকটি যদি আমরা পড়তে আরম্ভ করি তাহলে আমরা দেখব যে আগে অনেক ঘটনাই ঘটে গিয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়ায় মানুষের মধ্যে কী অবস্থা সৃষ্টি হলো সেই ঘটনা দিয়েই নাটকটি শুরু হয়েছে। অর্থাৎ ঘটনার মাঝখান থেকে নাটক শুরু হয়েছে। দৃশ্যটা কীরকম ছিল আমি বারবার বলছি, নাটকটি এমনভাবে শুরু হয়েছে যে পূর্বে এই নাটকের ঘটনাগুলো ঘটে গিয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমানে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সে আতঙ্কজনক পরিস্থিতি কীরকম, অর্থাৎ হঠাৎ করে নাটকীয়ভাবে শুরু। নাটকের ভিতর যদি আমরা দেখি মঞ্চটা দেখব আলো আধারি, অর্থাৎ প্রায় রাত্র, দিন শেষ হয়ে গিয়েছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, রাত্র শুরু হয়ে গেছে, আলো আধারি আবছায়া একটা পরিবেশ। আমরা মণি চৌধুরীর কবর নাটকে এরকম আলো আধারি আবছায়া পরিবেশ দেখতে পাবো। অর্থাৎ যেখানে জীবন সুস্থ নয়, যেখানে জীবন নির্যাতনের, যেখানে জীবনের কোনো স্থিতি নেই, সেখানে দিনের আলোর সূর্যের সৌন্দর্যময় প্রতীক তো থাকবে না। তাহলে এখানে কোন প্রতীকটাকে নিয়ে হয়েছে? বিশৃঙ্খল বিধ্বস্ত জীবনকে তুলে ধরার জন্য নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখব আলো আধারির অন্ধকারের মধ্যে মঞ্চ উন্মোচিত হয়েছে। সে মঞ্চে দৌড়াদৌড়ি, গুলির শব্দ তিনি সরাসরি বলেননি। এখানেও নাট্যকার একটা জিনিস দেখিয়েছেন যে 1942 সালের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য শুরু হয়েছে দুর্ভিক্ষের ঘটনার মধ্যে দিয়ে নয়। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য শুরু হয়েছে 1942 সালের আগস্টে। এখানে মেদিনীপুরের কথা বলা হয়নি, মেদিনীপুর নামটাকে লুকিয়ে এখানে লেখক নাম দিয়েছেন আমিনপুর। ধরে নেই মেদিনীপুর হচ্ছে আমিনপুর গ্রামে 1942 সালে প্রচণ্ড আক্রমণের মুখে সাধারণ জনতার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। এমন একটা পরিস্থিতির মাঝখান দিয়ে নাটকের সূত্রপাত। আগেই বলেছে অনেক ঘটনা ঘটে গিয়েছে। তো মঞ্চে দেখে দৌড়াদৌড়ির শব্দ, আগুনের ফুলকি। লেখক সরাসরি গুলির শব্দ বলেননি, তিনি বাঁশ ফাটার কথা বলেছেন। বাঁশ ফাটার শব্দ অর্থাৎ প্রতীকের মাধ্যমে তৎকালীন অবস্থাকে তুলে ধরেছেন। অর্থাৎ যারা অত্যাচার করছেন তাদের সরাসরি না দেখিয়ে তাদের অত্যাচারে যারা অত্যাচারিত হয়েছেন তাদের আর্তনাদের কথা প্রকাশের মধ্যে দিয়ে
অত্যাচারীদের জীবনকেও তিনি তুলে ধরেছেন, একটা কৌশলের আশ্রয় নিয়েছেন। তো মঞ্চে দেখে দৌড়াদৌড়ি, আলো আধারের মধ্যে আগুনের ফুলকি, তাতে বোঝাই যাচ্ছে গোলাবর্ষণ হয়েছে, বোমা নিক্ষেপ হয়েছে, অনেক আন্দোলন চলছে। সে আন্দোলনের মধ্যে হঠাৎ দুইজন বলিষ্ঠ পুরুষের আবির্ভাব। একজন হচ্ছে পৌর ব্যক্তি, আরেকজন হচ্ছেন 30-32 বছর বয়সের ব্যক্তি। এই দুজন কারা? আমাদেরকে আগে চিনতে হবে নাটকের পাত্র পাত্রী কারা। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আমরা দেখব আমিনপুর গ্রামের প্রধান সমাদদার, যে এই নাটকের একটা মূল চরিত্র বলা চলে। যদিও তিনি একক চরিত্র নন, সব চরিত্র মিলিয়ে এই নাটকের দৃশ্যগুলো উঠে এসেছে। অর্থাৎ খণ্ড খণ্ড দৃশ্যগুলো মিলে 1942 সালের আন্দোলন, 43-এর দুর্ভিক্ষ, পরবর্তীতে সামাজিক অবক্ষয়, মানুষের বিপর্যস্ততা, সব কিছুই খণ্ড খণ্ড দৃশ্য দিয়ে দিয়ে লেখক একটি সামগ্রিক নাটককে তুলে এনেছেন। এবং নাটকের প্রতিটা দৃশ্য শেষ হয়েছে ভয়াবহতার মধ্যে দিয়ে, এবং পরবর্তী দৃশ্যে কি হতে পারে তা আতঙ্ক সৃষ্টির মধ্যে দিয়ে। তৎকালীন সময় তাই ছিল। তো এই নাটকের একটি অন্যতম চরিত্র হচ্ছে প্রধান সমাদদার, যার নাম, তিনি হচ্ছেন আমিনপুর গ্রামের বৃদ্ধ চাষি। তাহলে তার নাম কি? প্রধান সমাদদার। এবং তার ভাইপো, তার ভাই মারা গিয়েছেন, তার দুই ভাইপো অর্থাৎ ভাইয়ের ছেলে, একজন হচ্ছেন কুঞ্জ, 30-32 বছর বয়স, তার ভাইয়ের বড় ছেলে এই নাটকের আরেকটি চরিত্র। কুঞ্জর ভাই নিরঞ্জন, ছোট ভাই, সেটি আরেকটি চরিত্র। মহিলা চরিত্রের মধ্যে আমরা দেখি কুঞ্জর স্ত্রী রাধিকা, নিরঞ্জনের স্ত্রী বিনোদিনী, এবং প্রধান সমাদদারের স্ত্রী পঞ্চাননী। এই যে চরিত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি কি চরিত্র? প্রধান সমাদদার, তার দুই ভাইপো কুঞ্জ এবং নিরঞ্জন, এবং তাদের স্ত্রী, কুঞ্জর স্ত্রী রাধিকা এবং নিরঞ্জনের স্ত্রী বিনোদিনী, এবং প্রধান সমাদদার যিনি, তার স্ত্রী পঞ্চাননী। এই চরিত্রগুলো আমরা প্রথম অঙ্কে পাচ্ছি। তাহলে চরিত্রগুলো কিভাবে এসেছে? আমি বলেছি ঘটনাটা এমনভাবে নাটকটি উন্মোচিত হয়েছে যে হঠাৎ করে, যে আগে অনেক ঘটনা ঘটে গিয়েছে, তার প্রতিক্রিয়ায় বর্তমানে মানুষদের মধ্যে আমিনপুর অর্থাৎ মেদিনীপুরের মানুষদের অবস্থা কী ছিল। দেখি দৌড়াদৌড়ি, গুলির আওয়াজ, দুজন ব্যক্তির হঠাৎ মঞ্চে আবির্ভাব আলো আধারির মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে অনেক ঘটনা ঘটে গিয়েছে আগে। 1942 সালে রাজনৈতিক প্রেক্ষাপটকে তিনি প্রথম দেখিয়েছেন, যে কী রাজনৈতিক প্রেক্ষাপট তখন আমিনপুর অর্থাৎ মেদিনীপুরে চলছিল। দুজন পৌর ব্যক্তি, প্রধান সমাদদার, তিনি বারবার বলছেন আমার শ্রীপতি ভূপতি, হায় আমার শ্রীপতি ভূপতি। তিনি কুঞ্জকে বলছেন, কুঞ্জ প্রাণ দেব রে, কুঞ্জ প্রাণ দেব, শত্রুর মুখে ছাই দিয়ে আমি প্রাণ দেব রে কুঞ্জ, আমি প্রাণ দেব আমার শ্রীপতি ভূপতি। একদম প্রথম সংলাপ নাটকের। তাহলে বোঝাই যাচ্ছে অনেক কিছু ঘটে গিয়েছে। তার শ্রীপতি ভূপতি হচ্ছে দুই সন্তান। 1942 সালের আগস্ট আন্দোলন, যারা মেদিনীপুর যে অর্থাৎ বর্তমানে যে নাটকে আমিনপুর নাম, এই আন্দোলনে তারা যোগদান দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন, অর্থাৎ গুলিতে তারা মারা গিয়েছেন। প্রধান সমাদদারের দুই সন্তান শ্রীপতি ভূপতি মারা গিয়েছেন। শুধু তাই নয়, এই বিদ্রোহের নেতৃত্ব আমিনপুর গ্রামে প্রধান সমাদদারই দিয়েছেন। কিভাবে? যখন ব্রিটিশ সরকার এই দেশে ধান চাল সব দখল করে নিয়ে যাচ্ছিল, তখন কৃষকরা সরকারকে ধান দেবে না, তাদেরকে সাহায্য করবে না। প্রধান সমাদদার নিজে 3 মড়াই ধান পুড়িয়ে ফেললেন এবং অন্যদেরকে পুড়াতে উদ্বুদ্ধ করলেন। শুধু তাই নয়, নৌকা জব্দ করে ফেললেন, পুড়িয়ে ফেললেন। সব কিছু মিলিয়ে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হলো আমিনপুর গ্রামে। এবং প্রধান সমাদদার শুধু 3 মড়াই ধানই পুড়ালেন না, তার 2 ছেলেও মারা গেল। চরম আতঙ্ক, চরম বিভীষিকা মধ্যে দিয়ে নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের উন্মোচন। তিনি তার ভাইপো কুঞ্জকে বলছেন, কুঞ্জ আমি প্রাণ দেব রে কুঞ্জ, বারবার এক কথা তিনি বলছেন, আমি প্রাণ দেব রে। নাটকটি কি শুধু ব্রিটিশদের দ্বারা অত্যাচারে জর্জরিত নিরন্ন মানুষের করুণ কথাই উঠে এসেছেন? না, নাটকের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই একটা প্রতিরোধের চিহ্ন, একটা প্রতিবাদ। এই অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ, রুখে দাঁড়ানোর প্রতিবাদ, যেটা নাটকের শেষে দয়ালের মধ্যে, দয়াল এখানে অন্যতম আর একটা চরিত্র,
সে দয়াল নবান্ন নাটকের শেষে আমরা যখন দেখি সবাই আবার সম্মিলিত হয়ে যোদ্ধার, মহাজন, শোষিত বঞ্চিত মানুষজন সব যারা শোষণ করেন তাদের বিরুদ্ধে জোর প্রতিবাদে তারা রুখে দাঁড়িয়েছে। সেই যে লেখক নবান্ন লিখেছেন শুধু শোষিত বঞ্চিত মানুষদেরকে জীবন কথা তুলে ধরার জন্য নয়, তিনি আমি আগেই বলেছি কমিউনিস্টের বিশ্বাসী তিনি যেহেতু ছিলেন, তখন কমিউনিস্টের একটা মুখ্য উদ্দেশ্য ছিল গণনাট্য আন্দোলনে যে শোষিত বঞ্চিত মানুষের জীবনচিত্র তুলে ধরে তাদেরকে অধিকার সচেতন করে যারা শোষণ বঞ্চনা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলনে জাগিয়ে তোলা। নবান্ন নাটকে সেই বিষয়টাইও আছে। তাহলে নবান্ন নাটকে প্রতিবাদের চিত্র অর্থাৎ প্রতিরোধের চিত্র আমরা প্রধান সমদ্দারের মুখে দেখতে পাই। তিনি বলছেন, শত্রুর মুখে ছাই দিয়ে আমি প্রাণ দেব রে কুঞ্জ, আমি প্রাণ দেব। অর্থাৎ তিনি লড়াই নামতে চাচ্ছেন। তার ছেলে মারা গিয়েছে, তারপর তিনি দমে থাকবেন না। তিনি সেই ব্রিটিশদের বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছেন। এখানে দেখছি এত আন্দোলন হচ্ছে, সবাই বনে পালিয়েছে। মঞ্চের মধ্যে মাঝে মাঝে দেখা যাচ্ছে মঞ্চের মধ্যে কুঞ্জের স্ত্রী, নিরঞ্জনের স্ত্রী, রাধিকা, বিনোদিনী, পঞ্চাননী তারা বারবার মঞ্চের মধ্যে দেখা দিচ্ছেন, আবার গুলির বর্ষণের শব্দে আবার তারা বনে পালিয়ে যাচ্ছেন। একটি দৌড়াদৌড়িময় অবস্থা। এর মধ্যে প্রধান বারবার বলছে, প্রধান আবারও বলছেন, চল তো গাং বরাবর এগিয়ে গিয়ে বেড দিয়ে ফেলি গো ওদের। ওদের কারা? যারা যে সৈন্যবাহিনী গুলি করছেন, তার দুই ছেলে হারিয়ে গিয়েছে। তারপরও তিনি গাং বরাবর গিয়ে অর্থাৎ এই মেদিনীপুর জেলার শেষ প্রান্তে গিয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করতে চাচ্ছেন। তাহলে প্রতিবাদের একটা প্রাথমিক ধারণা নাটকের শুরুতেই দিয়ে দিচ্ছেন। তারপরে আমরা দেখি অনেক গোলাবর্ষণের পরে একটা পর্যায়ে দূরে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। শঙ্খধ্বনি কি? হিন্দু ধর্মে শঙ্খ তা সামুদ্রিক যে শামুক পাওয়া যায়, সেই শামুককে পবিত্রতার প্রতীক অর্থাৎ কৃষ্ণের দেবতার আরাধনা শঙ্খধ্বনি দিয়েই করা হয়। তাহলে শঙ্খধ্বনি হচ্ছে সমস্ত আশঙ্কা দূর হয়ে যাওয়ার একটা প্রতীক। এখানে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে মানে হচ্ছে আপাতত গোলাবর্ষণ বন্ধ হয়েছে, অর্থাৎ বিভীষিকাময় অবস্থায় আপাতত অবসান হয়েছে। সে দৃশ্য যেন দূরে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে, এই কথার মধ্যে দিয়ে উঠে এসেছে। তখন গোলাবর্ষণ থেমে গিয়েছে, তখন আবার সবাই মঞ্চে দেখা দিচ্ছেন। তো আবার সবাই যখন মঞ্চে দেখা দিচ্ছেন, সেখানে আমরা দেখতে পাই, এখানে আরেকটি চরিত্রকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যুধিষ্ঠির চরিত্র। সে হচ্ছে কংগ্রেসের প্রতিনিধি, অর্থাৎ চীনে আড়ালে চলে গিয়েছেন, অর্থাৎ তাকে ধরতে পারলে মেরে ফেলা হবে। এই জন্য সেই আন্দোলনকারী নেতা তিনি ছদ্মবেশ কাবলিওয়ালার বেশ ধারণ করে, বিভিন্ন বেশ ধারণ করে আন্দোলনকে চাঙা করে তুলছেন। কিন্তু এই একটি মাত্র চরিত্র লেখক। এখানে যত চরিত্র আছে, প্রধান, নিরঞ্জন, কুঞ্জ, বিনোদিনী, রাধিকা, সকলের মুখের ভাষা লেখক এতটা আঞ্চলিক এবং কৃষকদের মুখের ভাষা যেরকম হয় ঠিক সেরকমভাবে তিনি তুলে আনতে পেরেছিলেন। এই ভাষা পড়ে মানিক বন্দ্যোপাধ্যায় বিজন ভট্টাচার্যকে বলেছিলেন, আপনি তো জাত চাষা, অর্থাৎ একদম চাষা না হলে চাষাদের মুখের ভাষা এত সুন্দর করে অবিকলভাবে তুলে আনা সম্ভব না। এই প্রধান সমুদায় বারবার এক কথা বলছেন, আমার অন্তর জ্বলে যাচ্ছে রে কুঞ্জ, আমার অন্তর জ্বলে যাচ্ছে। অর্থাৎ তৎকালীন গ্রামের নিরন্ন মানুষ একই কথা বারবার বলেন। সেই অভিজ্ঞতাও লেখকের ছিল, সেই অভিজ্ঞতাটাও এখানে তুলে আনা হয়েছে। কিন্তু এখানে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন যুধিষ্ঠিরের চরিত্রের বর্ণনায়। কারণ যুধিষ্ঠিরকে মুখের ভাষা তিনি কিছুটা কৃত্রিম করে ফেলেছেন। যেমন এতটা কৃত্রিম করেছেন যে সে মধ্যবিত্ত রোমান্টিক ভাবালু চরিত্রে পরিণত হয়েছে। একজন নেতার সাথে কৃষকদের একটা জন্য পার্থক্য সৃষ্টি হয়ে গিয়েছে। এখানে লেখকের কিছুটা ব্যর্থতা। যেমন তার ভাষার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখব একটা লাইন আমি তোমাদের পড়াই, আমাদের অন্তরের সমস্ত খর্বতাকে আজ প্রধানের অন্তর্দাহই পরিশুদ্ধ করতে পারে। অর্থাৎ প্রধান যে পাগলের মতো সংলাপ বলছে, অর্থাৎ প্রধান পাগল নয়, তার ভিতরের যে কষ্ট বেদনা, এই কষ্ট বেদনাকে যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, তাহলে এই সমস্ত কষ্ট বেদনার বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। এই যে সংলাপগুলো সে বলছে, আমাদের বিজয় গৌরব অনায়াসলব্ধ নয় কুঞ্জ, প্রতিটা পদক্ষেপ রক্তরেখায় রঞ্জিত করে জিতে নিয়ে আসতে হবে সে বিজয় লক্ষ্মীকে। ভাষাগুলো দেখো, একটু উপমা দিয়ে, একটু কঠিন, একটু আধুনিক, শুদ্ধ,
একটা কৃষকদের নেতার মুখের ভাষা হবে কৃষকদের ভাষা। এখানে লেখক যুধিষ্ঠিরকে কৃষকদের নেতা হিসাবে পরিণত করতে পারেননি, সেজন্য কিছুটা দূরে রয়ে গিয়েছে। একটা রোমান্টিক মধ্যবিত্ত ভাবালতা, একটি শুদ্ধ উচ্চারণ, কঠিন শব্দবচনের মধ্যে দিয়ে এখানে তার চরিত্রের ব্যর্থতা। তো যাই হোক, প্রথম অঙ্কে আমরা দেখি যে নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে, প্রধান সমদ্দারে 2 ছেলে মারা গিয়েছে। তার আগে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের জন্য 3 মড়ায় ধান নিজে পুড়িয়েছেন, অন্যদেরকেও পুড়িয়ে দিয়েছেন যাতে সরকারকে ধান দিতে না হয়, নৌকা পুড়িয়ে দিয়েছেন। ফলশ্রুতিতে গ্রামে একটা দুর্ভিক্ষের পূর্বাভাসের সৃষ্টিও হয়ে গিয়েছে, পরিস্থিতি খুব খারাপ। প্রথম অঙ্কে আমরা দেখি গুলিবর্ষণ যখন থেমে যায় তখন মেয়েদেরকে গুলিবর্ষণ যখন যায় ঘর বাড়িতে তারা থাকতে পারছেন না, তারা বনে জঙ্গলে লুকোচ্ছেন, ওখান থেকে আবার তারা বের হয়ে আসছেন। এমন একটা পরিস্থিতিতে এখানে একজন নারীর কথা আমাদেরকে একটু আলাদাভাবে বলতে হবে। সে হচ্ছে পঞ্চাননী, প্রধান সমাদদারের স্ত্রী। তিনি বলছেন তিনি কখনো ভয় পাচ্ছেন না। তিনি বলছেন আমরা না খেয়ে থাকতে পারি কুঞ্জ, কিন্তু মেয়ে মানুষের ইজ্জত বলে একটা কথা আছে, মেয়ে মানুষের ইজ্জতই যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ বন জঙ্গলে তৎকালীন যে সৈন্যবাহিনী অত্যাচার করেছিল, আমি আগে বলেছি তারা ধর্ষণও করছিল নারীদেরকে, তার প্রতিবাদী হয়ে উঠেছে পঞ্চাননীকে। কার দ্বারা উদ্বুদ্ধ হয়ে লেখক এই পঞ্চাননী চরিত্র নিয়ে এসেছেন? তাহলে আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। প্রধান সমাদদারের স্ত্রী পঞ্চাননী তৎকালীন মেদিনীপুর জেলায় মাতঙ্গিনী হাজরা বলে এক নারী ছিলেন। তিনি গান্ধীর আদর্শে বিশ্বাসী ছিলেন। তার বয়স ছিল 73 বছর, 73, বৃদ্ধ। অথচ মেদিনীপুরে 1942 সালের 29 সেপ্টেম্বর 6000 লোকের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই মাতঙ্গিনী হাজরা। শুধু নেতৃত্ব দেন নাই, তিনি 6000 লোককে নিয়ে তমলুক থানা ও আদালত অবরোধ করেছেন। 144 ধারা জারি করেছে সরকার এই আন্দোলনের বিরুদ্ধে। তারপরও তারা থেমে থাকেনি, তারা এই 44 ধারা ভঙ্গ করে এগিয়ে গিয়েছে। এবং পঞ্চাননী, যিনি মাতঙ্গিনী হাজরার ভূমিকা এখানে এসেছে, সেই মাতঙ্গিনী সেই 144 ধারা ভঙ্গ করে আদালতে গিয়ে আদালতের উপরে ভারতীয় পতাকা টানানোর চেষ্টা করেছেন এবং পুলিশের গুলিতে জীবন দিয়েছেন। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি আন্দোলনের ডাক দিয়ে গিয়েছেন। একজন 73 বছর বয়সের নারী, যিনি গান্ধীজির আন্দোলনে অনুপ্রাণিত হয়ে মেদিনীপুরের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সেই পঞ্চাননীর সেই মাতঙ্গিনী হাজরা যেন পঞ্চাননী চরিত্রের মধ্যে দিয়ে উঠে এসেছে। আমরা যদি একটু নাটকের ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবো পঞ্চাননী সমস্ত লোকজন নিয়ে আন্দোলনে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যা তোরা সব এগিয়ে যা। পঞ্চাননী বলছে জনতা সমবন্ত কণ্ঠে বন্দে মাতরম ধ্বনি করে খানিকটা এগিয়ে আসে। পঞ্চাননী বলছে এগিয়ে যা। পিছনে নেপথ্যে বাঁশের গাঁট ফাটার শব্দ, আমি আগেই বলেছি গুলির শব্দকে সরাসরি না বলে বাঁশ ফাটার শব্দের সাথে তুলনা করা হয়েছে। লোকজন ভয় পেয়ে যেন থমকে যাচ্ছে। পঞ্চাননী বলছেন আমিনপুরের কলঙ্ক তোরা সব, তাই পেছু হাঁটছিস, পেছুস নি, এগিয়ে যা তোরা সব এগিয়ে যা। পঞ্চাননী সবাইকে এগিয়ে যেতে বলছেন, তিনি এগিয়ে যা বলছেন। গুলির শব্দ এসেছে, তার মাথায় গুলি লেগেছে, সে মারা যাচ্ছে। মারা যাওয়ার আগ পর্যন্ত সে যেন ক্ষীণ কণ্ঠে বলে যাচ্ছেন এগিয়ে যা। একটা পর যেগুলো বলতে তার কণ্ঠ স্থিমিত হয়ে আসে, অর্থাৎ তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি আন্দোলনের ডাক দিয়ে যান। সেই মাতঙ্গিনী হাজরা যেন পঞ্চাননীর মধ্যে দিয়ে উঠে এসেছে এবং তার মৃত্যুর মধ্যে দিয়ে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের সমাপ্তি। এটা বিভীষিকাময়। এরপর কি হবে? এখানে প্রতিটা দৃশ্য, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে 1942 সালের আগস্ট আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে আনা হয়েছে এবং নাটকটি তৎকালীন আন্দোলনের ফলে মেদিনীপুরের নাম দেওয়া হয়েছে আমিনপুর। আমিনপুরের মানুষ কিভাবে আন্দোলন করেছে, আন্দোলনের ফলশ্রুতিতে তাদের অবস্থা কী ছিল, তারা কি কোন অবস্থায় পরিণত হয়েছে, সব কিছু এখানে উঠে এসেছে প্রথম অঙ্কে। তাহলে প্রথম অঙ্ক একটি তৎকালীন বিভীষিকাময় সময়, তৎকালীন রাজনীতি, সব কিছুই যেন লেখক অল্প কথার মধ্যে দিয়ে
এই কাহিনীর মধ্যে দিয়ে তুলে এনেছে। সরাসরি যুদ্ধ তিনি দেখাননি, গুলির শব্দে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যুদ্ধকে তিনি তুলে এনেছেন। সত্যিকারের লেখকের এটাই একটা দক্ষতা। দ্বিতীয় দৃশ্যে যদি আমরা যাই, দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাবো প্রথম দৃশ্যের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দৃশ্য এখন আর রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে নাই। দ্বিতীয় দৃশ্য সংকীর্ণ হয়ে উঠেছে, এটি পরিবারের ঘরের মধ্যে আবদ্ধ হয়ে এসেছে। সেই ঘরটা কার? প্রধান সমাদদারের। প্রধান সমাদদার কী করেছে আগে আমরা জেনেছি, 3 মারায় ধান পুড়িয়ে দিয়েছে। শুধু তিনি একা নন, তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে মেদিনীপুর অঞ্চলের অনেকেই ধান পুড়িয়ে দিয়েছে, নৌকা পুড়িয়ে দিয়েছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। ফলশ্রুতিতে শুধু তাই নয়, মানুষের মধ্যে একটা আতঙ্ক এবং ধান না থাকার কারণে যেন একটা অভাবের পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় দৃশ্যে পারিবারিক আবহের বর্ণনার মধ্যে দিয়ে একটা পারিবারিক কলহের বর্ণনার মধ্যে দিয়ে তৎকালীন মানুষের পারিবারিক জীবনটাও কীরকম বিপর্যস্ত হয়ে উঠেছে সেই দৃশ্যগুলোও লেখক তুলে এনেছেন। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখি প্রধান সমাদদারের ছন্ন ছাড়া গৃহস্থালী। গৃহস্থালী তার এমনই ছন্ন ছাড়া, দোতলা একখানা ঘর, তাতেও 2 ছেলে এবং স্ত্রী মারাই গিয়েছে। সে কাদের সাথে নিয়ে থাকছে? তার ভাইপো নিরঞ্জন, কুঞ্জ, তাদের 2 স্ত্রী এবং কুঞ্জ এবং রাধিকার ছেলে মাখন, এই কয়জন মিলে তাদের সম্মিলিত যৌথ ফ্যামিলি। সেই পরিবারে দেখি সামান্য কটা ধান অবশিষ্ট আছে, সব ধান তো পুড়িয়ে ফেলেছে। সেই সামান্য কটা ধান রাধিকা রোদ্দে দিচ্ছেন। সে বলছে এই কটা ধান ছাড়া আর ধান নাই। তার স্ত্রী কুঞ্জ বলছেন কেন, আউশ আরও কতগুলো ধান ছিল না? এগুলো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটি ঝগড়া আরম্ভ হয়ে গিয়েছে। এই সামান্যতে সবার মাথা উত্তেজিত হয়ে উঠছে। অর্থাৎ রাজনৈতিক শোষণ, নির্যাতন মানুষের পরিবারকেও বিচ্ছিন্ন করে দিচ্ছে। পরিবারের ভিতরেও যেন সেই অত্যাচারের, শাসকদের অত্যাচারের চিত্র যেন পরিবারের ভিতরে এসে লেগেছে। এখানে আমি দেখি কুঞ্জ এবং রাধিকার যে অত্যাচার বা দুজনের মধ্যে যে ঝগড়া, সে ঝগড়া দেখে ছোট ভাই নিরঞ্জন বলছেন, না এই অভাব অভিযোগ তো লেগে আছে মাসের মধ্যে 30 দিন সংসারে, তারপরে সকালবেলায় খামাখা একটা অম্বরস কাণ্ড বাঁধিয়া লাভ কি? চুপ করো, চুপ করে যাও। অম্বরস মানে গ্রামীণ ভাষা। অর্থাৎ এই অভাব লেগে আছে মাসের 30 দিন, তাহলে সামনে যে একটা দুর্ভিক্ষের দৃশ্য সৃষ্টি হবে 43-এর মনন্তরকে অবলম্বন করে নাটকটি লেখা হয়েছে। সেই দৃশ্যের পূর্বাভাস যেন প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে নিরঞ্জনের কথার মধ্যে দিয়ে আমরা খুঁজে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অভাব এতটাই প্রকট আকার ধারণ করেছে, স্ত্রী সব গহনা বিক্রি হয়ে গেছে, ঘরে অনেক জিনিসই বিক্রি হয়ে গেছে। এখন স্ত্রী একটা মল চাচ্ছেন, মল যেটা রাধিকাকে তার মা বিয়ের সময় দিয়েছিলেন, রাধিকাকে দিতে চাচ্ছেন। এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটি ঝগড়া শুরু হয়ে গিয়েছে। তো একটা পর্যায়ে বাসার যে বাসন কোসন ছিল, সামান্য 2-3টা কাঁসার বাসন ছিল, সেটা বিক্রি করতে নিয়ে যাচ্ছে শুধু চাল কেনার জন্য। অর্থনৈতিক অবস্থা এতই খারাপ পর্যায়ে চলে গিয়েছে। কুঞ্জ আর এদিকে আমরা প্রধান সমুদ্রকে দেখি, সে শুধু আফসোস করে যাচ্ছে। তার ভিতর যেন একটা পাগলামি। আসলে সে কি পাগল ছিল? আমরা যদি বিখ্যাত নাটক শেক্সপিয়ারের কিং লিয়ারকে দেখি, তিনি তার মেয়েদের দ্বারা অত্যাচারের শিকার হয়ে যখন বিপর্যস্ত হয়ে বাসার থেকে বিতাড়িত হন, তখন তার মধ্যে একটা পাগলামি, কিন্তু এটা পাগলামি ছিল না। তার এই পাগলামির মধ্যে দিয়ে যেন লেখক একটা দর্শনকে প্রকাশ করেছেন। এখানে প্রধান সমুদ্রের পাগলামির মধ্যে দিয়ে তৎকালীন অবস্থাটা এবং অবস্থা থেকে উত্তরণের সব কিছুই যেন পাগলামির ভিতর দিয়ে যেন লেখক আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন ঘটনাকে। তো যাই হোক, এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো যে একটা পর্যায়ে তাদের মধ্যে যখন ঝগড়াঝাটি আরম্ভ হয়, তখন প্রধান সমুদ্রকে যেন সবাই দোষ দিচ্ছে যে তোমার জন্য আজকে অবস্থা, তুমি 3 মড়াই ধান দিয়েছো। তখন সে বলছে আমি 3 মড়াই ধান পুড়িয়ে দিয়েছি, সেটাকে আমি কাউকে পোড়াতে বলেছি? আমারটা আমি পুড়িয়েছি। বলে কি না, তুমি কাউকে পোড়াতে বলো নাই, তুমি সবাইকে উদ্বুদ্ধ করেছো। হ্যাঁ, উদ্বুদ্ধ করেছি, আমি ধান পুড়িয়েছি, নৌকা পুড়িয়েছি, সব কিছু করেছি, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি। তার ফলশ্রুতি এখন সবাই ভোগ করছি।
অর্থাৎ 1942 সালের আগস্ট আন্দোলনের এত ব্যাপক আকার ধারণ করেছিল, সবাই এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে আন্দোলন ব্যর্থ হয়েছিল, কিন্তু 1947 সালে ব্রিটিশ সরকারকে এই ভারতবর্ষ ত্যাগ করতেও হয়েছিল। যাই হোক, এই ঝগড়াঝাটির একটা পর্যায়ে দেখি নিরঞ্জনের ঝগড়া অতিষ্ঠ হয়ে সেই বাসা ছেড়ে চলে যেতে চাচ্ছে, অন্য কোথাও চলে যেতে চাচ্ছে। তার স্ত্রী বিনোদিনী বলছে, তাহলে আমাকে নিয়ে যাও, আমাকে কেন ছেড়ে যাচ্ছ? বলকে তোমাকে নিয়ে আমি কোথায় তুলবো? যেখানে আমার নিজের জীবনে নিশ্চয়তা নেই। এমন একটা পরিস্থিতিতে স্বামী স্ত্রীকে ফেলে চলে যেতে চাচ্ছে, এরকমই অবস্থায় স্ত্রী কেঁদে ফেলেছে। নিরঞ্জন কুঞ্জ যখন বাসন কুসন বিক্রি করে আবার বাসায় আসেন, তখন তার ছোট ভাই স্ত্রীকে কাঁদতে দেখে সে রাগ হয়ে উঠে নিরঞ্জনের পুষে রাগ হয়ে ওঠে। সে শুধু বলে, ফের মেরেছিস বুঝি? বলি, ফের আবার তুই গায়ে হাত তুলেছিস পরের মেয়ের? বেরো বেরো, তুই এখনই আমার বাড়ির থেকে বেরো, ছোট লোক চামার, অভাবে পড়ে এরই মধ্যে স্বভাব নষ্ট করে বসেছিস, বেরো বেরো তুই এক্ষুনি, পশু কোথাকার। এবং সে এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে সে একটা লাঠি দিয়ে নিরঞ্জনের মাথায় আঘাত করে বসে, এবং নিজেই আঘাত করে নিজেই হতভম্ব হয়ে ওঠে। রক্ত রক্ত, খুন করে ফেললাম আমি নিরঞ্জন। দ্বিতীয় দৃশ্যের শেষ। প্রথম দৃশ্যটা আতঙ্কের মধ্যে দিয়ে শেষ, দ্বিতীয় দৃশ্য একটা আতঙ্কের মধ্যে দিয়ে শেষ। প্রতিটা দৃশ্য যেন পরবর্তী দৃশ্যের কী আতঙ্কের সৃষ্টি হবে সেই যেন আভাস আমাদেরকে দিয়ে যাচ্ছে। তাহলে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি আন্দোলন, অর্থাৎ অর্থনৈতিক রাজনৈতিক নিষ্পেষণ সাধারণ মানুষের জীবনকে কীভাবে, অর্থাৎ শাসকদের অর্থনৈতিক রাজনৈতিক নিষ্পেষণ সাধারণ মানুষের জীবনকে কিভাবে বিপর্যস্ত করে ফেলছে তারই চিত্র এখানে দুইটি দম্পতির জীবন কাহিনীর মধ্যে দিয়ে উঠে এসেছে। একটি হচ্ছে কুঞ্জ রাধিকা, আরেকটি হচ্ছে নিরঞ্জন বিনোদিনী। এই দুইজনের কলহের মধ্যে